বন্ধুরা, আমি জীবনানন্দ দাশ নিয়ে কথা বলছিলাম। আহ, আমার কথা বলার জীবনানন্দ দাশকে নিয়ে আলোচনা করার অনেকগুলো উদ্দেশ্য ছিল। সমাজ পরিকাঠামোতে রবীন্দ্রনাথের যেমন ভূমিকা ছিল, জীবনানন্দ তার পরে এসেছে। জীবনানন্দ সমাজকে কিভাবে দেখেছে, সমাজ গঠনের ক্ষেত্রে জীবনানন্দ দাশের কতটা ভূমিকা আছে সে নিয়েও আমার কিছুটা জানার আছে। এই ভিডিওটা অনেক লম্বা হবে। তো আমি আমার ব্যক্তিগত জীবনেও যেমন কিছু কবিতা লিখেছি, কবিতাকে দিয়ে সমাজকে জানার চেষ্টা করেছি। নেচার, সোসাইটি, ট্রান্সফরমেশন, মেনি ওয়েজ, যেগুলো কবিতার মধ্যে স্বাভাবিকভাবে রিফ্লেক্ট হয় সমসাময়িক ঘটনা, ইতিহাসের পাতা থেকে কিছু জিনিস নিয়ে কবিতা লেখা, অনেক কিছু জিনিসের উপর আমি লেখার চেষ্টা করেছি। আবার ব্যক্তিগত বায়োলজিক্যাল সায়েন্সের উপরে লেখার চেষ্টা করেছি। আমি জীবনানন্দ দাশ দিয়ে যখন আলোচনা করছি, তার জীবন দর্শনের উপরে কবিতার কতটা ইম্প্যাক্ট আছে সেই জিনিসগুলো, যেগুলো হচ্ছে ডাইরেক্টলি তার ব্যক্তিগত জীবনের ভালো লাগা, তার ব্যক্তিগত জীবনে কে কী করছে সেই হিসেবে ডাইরেক্টলি কবিতার মধ্যে তার রিফ্লেকশন আসে, সেটা জীবনানন্দের মধ্যে অনেকটা প্রকট। আমি জীবনানন্দকে অ্যানালিসিস করার চেষ্টা করেছি। সরি, এতদিনের অ্যানালিসিসে আমার মনে হয়েছে জীবনানন্দ তার থট প্রসেসগুলোকে একটা জায়গায় চ্যানেলাইজ করতে পেরেছে, যেগুলো বিস্তৃতি অনেক ভেরিয়েশন নিয়ে আসতে পারেননি। ভেরিয়েশন তার শব্দ ভাণ্ডারের মধ্যে অনেক লিমিটেড শব্দ, যেটা সেম শব্দের অনেক জায়গায় রিপিটিশন আছে। আমার মনে হয়েছে থট প্রসেসেরও মধ্যে সেই দুঃখবাদ ও নৈরাশ্যবাদটাকে করার চেষ্টা করেছে। কবিতাগুলো হয়তো পড়তে ভালো লাগে, কিন্তু কবিতাগুলো যদি একটু মিনিং নেওয়া যায় কিন্তু অনেকটা ডিপ্রেশন জোনে যাওয়া যায়। ভাই, আমি এই এপিসোডে আমি জীবনানন্দের একটি কবিতা পড়ে শোনাবো, প্লাস আমার একটা কবিতা আমি পাঠ করব। এটা অনেকটা বড় ভিডিও হবে আমার, তাই আমি কিছু পার্টে করার চেষ্টা করেছি। মেবি 2 ঘন্টারও যদি ভিডিও হয় একসাথে ওটা আপলোড করব। কেউ যদি জানার চেষ্টা করে জীবনানন্দ দাশকে, তার লাইফ বায়োগ্রাফি কিছুটা জানার দরকার আছে বলে মনে হয়। আমি বেশি না বলে জীবনানন্দের দাশের একটা ভালো কবিতা, যেটাকে বলা হয় ক্যাম্পে, সেই কবিতাটা একটু পড়ে শোনার চেষ্টা করেছি। কবিতাটা মনের মধ্যে নেই। ছোটোবেলায় এগুলো কবিতা আবৃত্তি করে শোনা যেত। আজ 30 বছর পরে, 32 বছর পরে মাথায় এগুলো আর নেই। কিছু কিছু ওয়ার্ড হয়তো মনে আছে, পুরো কবিতাটা তাই আমি পড়ে শোনাচ্ছি। ক্যাম্পে। এখানে বনের কাছে ক্যাম্পে আমি ফেলিয়াছি সারা রাত দক্ষিণ বাতাস, আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনে কাহারে সে ডাক। কোথাও হরিণ আজ হয়েছে শিকার, বনের ভিতর আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন। ওইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে নাকো বসন্তের রাতে। চারিদিকে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন। ঘাই মৃগী সারা রাত ডাকে। কোথাও অনেক বনে যেইখানে জ্যোৎস্না আর নাই, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ, তাহারা পেতেছে টের। আসিতেছে তার দিকে আজ এই বিস্ময়ের রাতে, তাহাদের প্রেমের সময় আসিয়াছে, তাহার হৃদয়ের বন। বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নায়, পিপাসায়, সান্ত্বনায়, অঘ্রাণে, আস্বাদে। কোথাও বাঘের পাড়া
বনে আজ নেই, আর যেন মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নেই, সন্দেহের আবছাওয়া নাই কিছু, কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে। কবিতাটা now it is describing very monotonous way of each and everything. ক্যাম্পে গেছেন, ক্যাম্পে থেকে এগুলো একটা হরিণের জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছে। তারপরে যেটা উনি বলছেন, লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব দিকে, আজ এই বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন। একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে, জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে, দাঁতেরা নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জ্যোৎস্নায়। তারপরে উনি আবার কিছুটা যাওয়ার পরে উনি বলছেন, হরিণেরা আসিতেছে, তাদের পেতেছি আমি ঢের, অনেক পায়ের শব্দ শোনা যায়, ঘাই মৃগী ডাকিতেছে জ্যোৎস্নায়, ঘুমাতে পারি না আর শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি। তারপরে কিছু দূরে গিয়ে যেটা বলছেন যে আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চোখের জল চমকের সব পিছে ফেলে রেখে তোমার কি চায় নাই ধরা দিতে, তোমার বুকের প্রেম এই মৃত মৃগদের মতো, যখন ধুলোর রক্তে মিশে গেছে এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে, কোনো এক বসন্তের রাতে। তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগের মরণের মুখে এসে পড়ে এই মৃত। এগুলো যেটা হরিণীর মতো শিকারের মেটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে কথা বলছে, যে শিকার করছে, শিকারের দৃষ্টিভঙ্গি সেটা কি এটা সেটা বোঝাই যায় কবিতা দিয়ে উনি সেটা কি বলতে চাইছেন। তারপরে একটা জায়গায় বলছেন, দোলনার শব্দ শুনি ঘাই মৃগী ডেকে যায়, আমার হৃদয়ের ঘুম আসে না কো একা একা শুয়ে থেকে, বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয়, ক্যাম্পের বিছানার রাত তার জন্য অন্য কথা বলে। তো জীবনানন্দ দাশের লাস্টে যেটা বলতে চাইছেন, বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদেরও হৃদয়, কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে গেছে কোথাও ফড়িং কিটে মানুষের বুকের ভিতর, আমাদের সবের জীবনে বসন্তের জ্যোৎস্নায় এই মৃত মৃগদের মতো আমরা সবাই। এই ক্যাম্পের যে ব্যাপারটা, ক্যাম্প ইজ এ পার্ট অফ এ লাইফ জার্নি, সেখানে অনেক কিছু জিনিসকে কোরিলেট করার চেষ্টা করছে কবিতাটা, সেলফ এক্সপ্লেনেটরি, সেগুলোকে নিয়ে খুব ক্রিটিক্যালি অ্যানালিসিস করারও আমার নেই, এটা পরিষ্কার ডাইরেক্ট কবিতা হিসাবে পড়ে বলে মনে হয়। আমি সেই হিসেবে আমি একটা কবিতা আমি পড়ে শোনাবো, কয়েকটা লাইন আমার নিজের কবিতার বই থেকে লেখা, সেটাও রিলেটেড টু এই টাইপেরই।
আমি ছোটোবেলায় কবিতা লিখেছিলাম, কবিতার নাম পার্থেনিয়াম। কবিতাটা শিল্পীর চোখে ঘুম নেই থেকে নেওয়া। আমি যখন এমএসসি ফার্স্ট ইয়ারে পড়েছিলাম এই কবিতাটি লেখা পার্থেনিয়াম। পার্থেনিয়াম একটা পয়জনাস প্ল্যান্ট আমি বলেছি, সেই হিসেবে লেখা। তার কী কী ইম্প্যাক্ট আছে সেই হিসেবে অ্যানালিসিস করার জন্য। পার্থেনিয়াম। আজকাল কি যেমন কেবল নৈঃশব্দ বোধ করি, চোখ মেলালে চারিদিক কেমন স্বপ্নভঙ্গের মতো মনে হয়। সকালবেলায় যে শিশুটি রোজ গোলাপ হাতে দাঁড়াতো, তার হাতে আজ পার্থেনিয়াম। কত গাছের নাম তো এমনি হয়, অ্যানাকার্ডিয়াম, ক্যালোট্রপিস, আরও কত কি, তবু এই শব্দ আমাকে তাড়িয়ে বেড়ায়। কখনো স্বপ্নে হারিয়ে গেছি রূপকথার দেশে, সেখানে লাল গোলাপের মেলা, সেখানেও সেই শিশু, সেই পার্থেনিয়াম। বুকের উপর হাত রাখলে একটা তীরের ফলা এসে বিদ্ধ করে হৃৎপিণ্ড। বুলেটের আঘাতে হাত থেকে নখ খসে পড়ে দেবদারু জঙ্গলের বুলেট বৃদ্ধ পাখি। পার্থেনিয়াম আজ বাতাসে হাত গুটিয়ে বসে আছে। মাটির উপর হাত রাখলেই একটা চাপা উত্তেজনা, একটা বিষাক্ত কালো মেঘ ঘনিয়ে এসেছে চারদিকে। দক্ষিণ বাতাসে এই শব্দ আমাকে পিছু ডাকে। মধ্যরাতের প্যাঁচা তখনও ডাকেনি, পেছন থেকে কে যেন ডাকলো, অনিমেষ ভালো আছো? ঘর থেকে সোজা দৌড়ে বাথরুমে এলাম। আয়নায় মুখ রেখে নিজেকে চেনার চেষ্টা করলাম। কাঁচটা কেমন যেন ঝাপসা। অন্ধকার আরও গভীর হলো। অবিন্যস্ত চুলগুলো মুখের উপর জটলা পাকাচ্ছে। আয়নায় স্পষ্ট দেখতে পেলাম সেই শিশু, সেই পার্থেনিয়াম তখনও মুখ বের করে হাসছে। আয়নায় স্পষ্ট দেখতে পেলাম সেই শিশু, সেই পার্থেনিয়াম তখনও মুখ বের করে হাসছে। Thank you so much for listening this poetry. And this poetry is written a plant called Parthenium, a poisonous plant which came through the escape route came from America. So 1955-56 যখন ইন্ডিয়াতে বাইরের কান্ট্রি থেকে ফুড আসতো, তখন ওটা গমের সাথে চলে আসে পার্থেনিয়াম সিড হিসেবে, ছোটো ছোটো সিড। কোয়ারেন্টাইন ল হচ্ছে যে ওটা থেকে যেমন ওগুলো শিপেতে আসতো, তারপরে পার্থেনিয়াম ধীরে ধীরে স্প্রেড করতে শুরু করে। পার্থেনিয়াম ইজ এ ভেরি পয়জনাস প্ল্যান্ট, অ্যালার্জিক আছে ওর মধ্যে, ও স্পোরগুলো স্প্রেড করে, ওগুলো অ্যালার্জি করে, অ্যাস্থামা হয়, অনেক রকমের ডিজিজ। এটা তুমি একটা বায়োলজিক্যাল স্পোরগুলো একটা পলিউটেন্ট হিসাবে কাজ করে, সেটা অনেকেই জানে। ওর উপরে অনেক রিসার্চ হয়েছে। যখন স্টুডেন্ট ছিলাম এই পার্থেনিয়াম আমার ক্যাম্পাসে ছিল, তার উপরে এই কবিতাটা লেখা। তো এই কবিতাটা আমার খুব ভালো লাগে। এর মধ্যে অনেক নতুন নতুন বায়োলজিক্যাল শব্দ আছে, যেমন ইউক্যালিপটাস, অ্যানাকার্ডিয়াম, ক্যালোট্রপিস, এগুলো নতুন নতুন শব্দ। এগুলোকে আমি অনেক বায়োলজিক্যাল নিউ টার্মিনোলজি যেটা কবিতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। আমি আমার গ্র্যাজুয়ালি কিছু কবিতা পড়লে কিন্তু এগুলো বোঝা যায়। বন্ধুরা, আমি জীবনানন্দ দাশ নিয়ে কথা বলছি, আমার কবিতা নিয়ে কথা বলছি না। মাঝে মাঝে আমার মনে হয় যে নেচার নিয়ে যখন কথা হয়, আমিও কয়েকটা কবিতা লেখার চেষ্টা করেছি, সেগুলোকে পড়া, নিজের মনের সান্ত্বনা দেওয়া, আর কিছুই নয়।
এই কবিতাগুলো পড়লে ভালো লাগে যেগুলো, সেই হিসেবে আমি পার্থেনিয়াম কবিতাটা পড়লাম। পরে আরও কিছু কবিতা আছে পড়ার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই। পরে আমার ভিডিওগুলো এগুলো আছে, অ্যানালিসিসগুলো কেউ যদি ইচ্ছে থাকে দেখার চেষ্টা করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।